আসসালামু আলাইকুম। অবিরাম বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, বিচার হবে জুলাই আগস্ট হত্যার। এবং আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়ালো এনবিআর। খেলাপি ঋণ বেড়ে 2,85,000 কোটি টাকার রেকর্ড। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত সংবাদ। জুলাই আগস্ট গণহত্যা মামলায় বিচারের জন্য ঢাকা কেন্দ্রীয় কারাগার থেকে সাবেক মন্ত্রী আনিসুল হক, ফারুক খান, রাশেদ খান মেনন সহ 12 আসামিকে আজই প্রথম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হচ্ছে। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী হুমায়ুন চিশতি। সবশেষ জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে। চিশতি, ট্রাইব্যুনাল এলাকার নিরাপত্তা পরিস্থিতি সহ বিচার কাজের বিস্তারিত আমাদের জানান। ধন্যবাদ সিনথিয়া। ইতিমধ্যে যে 12 জনের কথা আপনি বলছিলেন, 10 জন মন্ত্রী, একজন সাবেক বিচারপতি এবং একজন সাবেক সচিব, প্রধানমন্ত্রীর 2 জন উপদেষ্টা সহ মোট 12 জনকে এখানে নিয়ে আসার কথা এবং ইতিমধ্যে তাদেরকে এখানে নিয়ে আসা হয়েছে। এবং আপনি দেখছেন যে এই যে প্রিজন ভ্যান থেকে শেষ 10 জনকে নামানো হলো। প্রথমে কিছুক্ষণ আগে নারায়ণগঞ্জ থেকে বস্ত্র পাট মন্ত্রী, সাবেক মন্ত্রী গাজী গোলাম দস্তগীর, তাকে নিয়ে আসা হয়। তারপরেই নিয়ে আসা হয় কাশিমপুর কারাগার থেকে সাবেক সমাজ কল্যাণ মন্ত্রী ডাক্তার দীপু মনিকে। এরপরে একসঙ্গে 10 জনকে আরেকটি প্রিজন ভ্যানে করে এই কিছুক্ষণ আগেই ট্রাইব্যুনালের ভেতরে নিয়ে যাওয়া হলো। সিনথিয়া, আপনার মাধ্যমে একটা বিষয় জানাতে চাই যে এই যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল পুনর্গঠিত হওয়ার পর প্রথম যে ট্রাইব্যুনাল বসে, সেদিনেই প্রসিকিউশন থেকে 2টো আবেদন করা হয়েছিল এবং সেই 2টো আবেদন মঞ্জুর করে ট্রাইব্যুনাল সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ এবং তার মন্ত্রী পরিষদ এবং বিভিন্ন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কর্মকর্তা সহ মোট 46 জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করে এবং তাদেরকে এই 18ই নভেম্বর গ্রেপ্তার করার পর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশ দেওয়া হয়। এবং পরবর্তীতে আবার 27 অক্টোবর ট্রাইব্যুনালে প্রসিকিউশন আরও 2টি আবেদন করেন যে যারা ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন তাদের মধ্যে 20 জনকে, 10 জন মন্ত্রী, প্রধানমন্ত্রী, 2 জন সাবেক উপদেষ্টা, একজন বিচারপতি, একজন সাবেক সচিব, একজন সাবেক সেনা কর্মকর্তা এবং 5 জন পুলিশ কর্মকর্তা সহ মোট 20 জনকে, যেহেতু তারা গ্রেফতারে আছেন, তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করানোর জন্য এবং তার আগে তাদেরকে এই যে জুলাই গণহত্যার যে মামলাগুলো হয়েছে, এই জুলাই গণহত্যার মামলায় আসামি দেখিয়ে তাদেরকে ট্রাইব্যুনালে হাজির করার 2টি আবেদন করে প্রসিকিউশন। এবং সেই 2টি আবেদনই মঞ্জুর করে প্রসিকিউশন আদেশ দেন যে এই 20 জনকে 18 তারিখে ট্রাইব্যুনালে হাজির করার জন্য এবং 17 পুলিশ কর্মকর্তা তাদেরকে 20 নভেম্বর ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা দেন। এবং সেই নির্দেশনা মোতাবেকই আজকে মোট 14 জনকে এখানে আনার কথা ছিল। এর মধ্যে যদি মন্ত্রীদের কথা বলি, যে 10 জন মন্ত্রীকে এখানে আনার কথা ছিল, সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, সাবেক বাণিজ্য মন্ত্রী ফারুক খান, সাবেক নৌপরিবহন মন্ত্রী শাহজাহান খান, ডক্টর দীপু মনি, গোলাম দস্তগীর গাজী, ওয়ার্কার্স পার্টির সভাপতি এবং সাবেক মন্ত্রী রাশেদ খান মেনন, জাতীয় সভাপতি এবং সাবেক মন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক এবং সাবেক শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। এবং প্রধানমন্ত্রী যে 2 জন উপদেষ্টাকে আনার কথা রয়েছে, সেই 2 জন হচ্ছেন তৌফিক ইলাহি, প্রধানমন্ত্রীর সাবেক জ্বালানি উপদেষ্টা, এবং সালমান এফ রহমান, তিনি প্রধানমন্ত্রীর সাবেক শিল্প বিনিয়োগ উপদেষ্টা। এছাড়া বিচারপতি শামসুদ্দিন চৌধুরী মানিক এবং সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলমকে আনার কথা ছিল। তবে এই 14 জনে আনার কথা থাকলেও শাহজাহান খান এবং অসুস্থ থাকায় তাকে আনা সম্ভব হয়নি এবং অন্য একটি মামলায় রিমান্ডে থাকায় সাবেক কৃষিমন্ত্রী ডক্টর আব্দুর রাজ্জাক, তাকেও এখানে আনা সম্ভব হয়নি। এ নিয়ে মোট এখানে 12 জনকে হাজির করা হয়েছে ট্রাইব্যুনালে। এবং আমরা কথা বলেছি প্রসিকিউশন টিমের সাথে, কিছুক্ষণ আগে আমাদের সাথে কথা বলেছেন। ওনারা জানিয়েছেন যে তারা মূলত 10:30টার দিকে মূলত ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হবে এবং ট্রাইব্যুনালের কার্যক্রম শুরু হলেই তারা 2টো বিষয় আদালতকে অবহিত করবেন। একটি হচ্ছে এই যে
জুলাই গণহত্যার যে মামলাগুলো হয়েছে সেই মামলার অগ্রগতির বিষয়ে তারা আদালতকে জানাবেন এবং গত 17 অক্টোবর যে দুটি আবেদনের প্রেক্ষিতে এই যে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল সে বিষয়ে তারা আদালতে শুনানি করবেন। এবং বিস্তারিত আপনার মাধ্যমে জানিয়ে রাখি যে এই যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে জুলাই গণহত্যার বিচারের যে আনুষ্ঠানিক কার্যক্রম শুরু হলো এবং প্রথম কোনো আসামিকে আদালতে নিয়ে আসা হলো, সেই উপলক্ষে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের ভেতরে এবং বাহিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং আমরা দেখেছি যে বিভিন্ন বাহিনীর সদস্যরা এখানে নিরাপত্তায় নিয়োজিত রয়েছেন। এই ছিল এখানকার সর্বশেষ অবস্থা। চিশতি, আপনাকে ধন্যবাদ। নির্বাচনী ট্রেন যাত্রা শুরু হয়েছে, এটা আর থামবে না। জাতির উদ্দেশ্যে দেয়া ভাষণে এমন মন্তব্য করে কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠনের কথা জানিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। সরকারের 100 দিন পূর্তি উপলক্ষে দেয়া ভাষণে তিনি বলেন, জুলাই আগস্টের হত্যাকাণ্ড সহ গত 15 বছরের সব অপকর্মের বিচার করা হবে। ভারত থেকে ফেরত চাওয়া হবে শেখ হাসিনাকে। মনিউর রহমানের রিপোর্ট। প্রিয় দেশবাসী, 8 আগস্ট শপথ নেওয়ার মধ্য দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে দেশ পরিচালনা করছে অন্তর্বর্তী সরকার। সরকারের প্রথম 100 দিন পূর্ণ হওয়ায় জাতির উদ্দেশ্যে ভাষণ দেন প্রধান উপদেষ্টা। আসসালামু আলাইকুম। শুরুতে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধের লাখো শহীদ সহ জুলাই আগস্টে ফ্যাসিবাদের বিরুদ্ধে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে নিহত শহীদদের। প্রতিটি হত্যার বিচার আমরা করবই। জুলাই আগস্ট হত্যাকাণ্ডের বিচারের যে উদ্যোগ আমরা নিয়েছি তার কাজও বেশ ভালোভাবে এগিয়ে যাচ্ছে। পতিত স্বৈরাচার শেখ হাসিনাকেও আমরা ভারতের কাছ থেকে ফেরত চাইব। কেবল জুলাই আগস্ট হত্যাকাণ্ডই নয়, আমরা গত 15 বছরে সব অপকর্মের বিচার করব। গণ অভ্যুত্থানের সব শহীদ পরিবারকে পুনর্বাসনের কথা জানান প্রধান উপদেষ্টা। আহত সবার সম্পূর্ণ চিকিৎসা ব্যয় বহন করবে সরকার। প্রতিটি শহীদ পরিবারকে সরকারের পক্ষ থেকে 30 লক্ষ টাকা দেওয়া হচ্ছে। যারা বুলেটের আঘাতে তাদের দৃষ্টিশক্তি হারিয়েছেন তাদের চিকিৎসার জন্য নেপাল থেকে কর্নিয়া আনার ব্যবস্থা করা হয়েছে। জুলাই অভ্যুত্থানের কোনো শহীদ এবং আহত ছাত্র, শ্রমিক চিকিৎসা সেবা এবং পুনর্বাসন পরিকল্পনা থেকে বাদ যাবে না। এটি অন্তর্বর্তীকালীন সরকারের অঙ্গীকার। ডক্টর ইউনূস বলেন, দেশ পরিচালনার যাত্রার শুরুতে অর্থনীতি ছিল বিপর্যস্ত, বৈদেশিক মুদ্রা রিজার্ভ ছিল তলানিতে। আসন্ন রোজায় নিত্যপণ্যের সরবরাহ ও দাম স্বাভাবিক রাখতে কাজ করছে সরকার। পরিবহন খাতে চাঁদাবাজি বন্ধের চেষ্টা করা হচ্ছে। আমরা আশা করি বাজারে পণ্যমূল্য কমিয়ে আনতে এটা ভূমিকা রাখবে। প্রায় 34 মিনিটের ভাষণে গুরুত্ব পায় নির্বাচন ইস্যুটি। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, এটা আর থামবে না। কয়েকদিনের মধ্যে নির্বাচন কমিশন গঠন হয়ে যাবে। তারপর থেকে নির্বাচন আয়োজন করার সমস্ত দায়িত্ব তাদের উপর বর্তাবে। দেশবাসীর কাছে, বিশেষ করে রাজনৈতিক দলগুলির কাছে আমরা ক্রমাগতভাবে প্রশ্ন তুলতে থাকব, কি সংস্কার নির্বাচনের আগে আপনারা করে নিতে চান। নির্বাচনের আয়োজন চলাকালীন কিছু সংস্কার হতে পারে। সংস্কারের জন্য নির্বাচনকে কয়েক মাস বিলম্বিতও করা যেতে পারে। অন্তর্বর্তী সরকার প্রতিটি দাবির প্রতি সহানুভূতিশীল উল্লেখ করে সড়ক অবরোধের মাধ্যমে জনদুর্ভোগ সৃষ্টি না করতে সবার প্রতি আহ্বান জানান তিনি। আমরা 2 দিন পরে চলে যাব, কিন্তু আমাদের মাধ্যমে জাতির জন্য যে ঐতিহাসিক সুযোগ সৃষ্টি হলো সেই সুযোগটা যেন কোনো রকমই হাতছাড়া করে না দিই, এটার ব্যাপারে দৃঢ় থাকার জন্য আমি দলমত, নারী পুরুষ সবার কাছে আহ্বান জানাচ্ছি। সবশেষে ফ্যাসিবাদী সরকারের দোসরদের ষড়যন্ত্রের হিরো প্রচেষ্টাকে নস্যাৎ করে দেওয়ার কথা বলেন প্রধান উপদেষ্টা। পতিত সরকারের নেতৃবৃন্দ যারা এদেশ থেকে বিপুল পরিমাণ অর্থ পাচার করে নিয়ে গেছে, সেই অর্থে বলিয়ান হয়ে তারা দেশে ফিরে আসার জন্য চেষ্টা করে যাচ্ছে। তাদেরকে কিছুতেই সফল হতে দেবেন না। তারা সফল হওয়া মানে জাতির মৃত্যু। তাদের সকল হীন প্রচেষ্টাকে আমাদের ঐক্যের মাধ্যমে নস্যাৎ করে দেন, যেভাবে নস্যাৎ করেছিলেন তাদের বন্দুকের গুলিকে, তাদের আয়নাঘরকে। মনিউর রহমান, এটিএন বাংলা, ঢাকা। ব্যক্তি শ্রেণীর করদাতাদের 2024-25 কর বর্ষের আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়িয়েছে জাতীয় রাজস্ব বোর্ড এনবিআর। নতুন সিদ্ধান্ত অনুযায়ী 31 ডিসেম্বর পর্যন্ত এই হিসাব জমা দেওয়া যাবে। এতদিন যা ছিল 30 নভেম্বর পর্যন্ত। এনবিআর এর জনসংযোগ বিভাগ এক বিজ্ঞপ্তিতে জানায়, বিভিন্ন পেশার করদাতারা এনবিআরকে রিটার্ন দাখিলের সময়সীমা বৃদ্ধির জন্য অনুরোধের পরিপ্রেক্ষিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এর আগে আয়কর আইন 2023 অনুযায়ী 2024-25 কর বর্ষের জন্য কোম্পানি ছাড়া সব শ্রেণীর করদাতার আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন ছিল 30 নভেম্বর। ব্যাংক খাতে খেলাপি ঋণ 2,85,000 কোটি টাকা, যা মোট বিতরণ করা ঋণের 17%। বাংলাদেশ ব্যাংকের খেলাপি ঋণের হালনাগাদ প্রতিবেদনে এই চিত্র উঠে এসেছে। বাংলাদেশ ব্যাংকের তথ্য বলছে, চলতি বছরের সেপ্টেম্বরে প্রান্তিক খাতে মোট বিতরণ করা ঋণের পরিমাণ 16,82,821 কোটি টাকা। এর মধ্যে খেলাপি ঋণ দাঁড়িয়েছে 2,84,977 কোটি টাকা, বা মোট বিতরণের 16.93%। কুড়িগ্রামের চরাঞ্চলে শুরু হয়েছে আগাম আলু চাষ। গত বছর আলুর ফলনের দাম ভালো পাওয়ায় কৃষকরা আগাম আলু চাষে ঝুঁকছেন। একই জমিতে আলু, ভুট্টা, সরিষা সহ অন্যান্য ফসল চাষ করে লাভবান হচ্ছেন তারা। কুড়িগ্রাম প্রতিনিধি ইউসুফ আলমগীরের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না জেনিফার। 16টি নদ-নদী বেষ্টিত প্রায় 4 শতাধিক চর নিয়ে কুড়িগ্রাম জেলা। চরাঞ্চলের এসব ধুধু বালু জমিতে অনুকূল আবহাওয়ায় কৃষকরা এখন আগাম আলু রোপণে ব্যস্ত সময় পার করছেন। রোগবালাইয়ের তেমন কোনো প্রাদুর্ভাব না হলে আগাম আলুর বাজার মূল্য ভালো হওয়ার আশা তাদের। এলাকার মধ্যে বালুবাড়ির মধ্যে আগাম আলু লাগাইতেছি। এখন যদি আলু ভালো মানে আকাশ কোনো গজব না দেয়, ভালো পাওয়া যায়, দামটা যদি ভালো থাকে, তাহলে কৃষক তো আমরা লাভবান হবো। তবে চরের বালু জমিতে সেচ, সার ও কীটনাশকের খরচ তুলনামূলক বেশি হওয়ায় উৎপাদিত আলুর বাজার নিয়ে আশঙ্কাও কাটছে না তাদের, যদিও আশা ছাড়ছেন না কেউ। 3 মাসের মধ্যে এই আলু উত্তোলন করে আগাম নতুন আলুর বাজার ধরার পাশাপাশি নতুন সবজির চাষ করবেন তারা। আশা করতেছি যদি কোনো দুর্যোগ না হয়, তাহলে হয়তো আমরা ভালো ফলন করে ভালো বাজার পাইতে পারি। চলতি মৌসুমে কুড়িগ্রাম সদর, নাগেশ্বরী, ভুরুঙ্গামারী, ফুলবাড়ি, উলিপুর, রাজারহাট সহ 9 উপজেলার এবং চরগুলোতে উফশি ও স্থানীয় জাত মিলে 7,100 হেক্টর জমিতে আলু চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছে কৃষি বিভাগ। কোল্ড স্টোরেজ থেকে বিএডিসি বীজ সরবরাহ করা মাত্রই তারা তাদের চাষ কার্যক্রম শুরু করবেন। এছাড়া আমাদের চরাঞ্চলে কিছু কৃষক যারা আগাম আলু চাষ করেন, তারা সেই প্রস্তুতি নিয়েছেন এবং ইতিমধ্যে আলু রোপণ শুরু করেছেন। আমাদের যারা মাঠ পর্যায়ের কর্মকর্তা আছেন, তারা কৃষকদের পাশে থেকে পরামর্শ সেবা দিয়ে যাচ্ছে। চলতি মৌসুমে প্রাকৃতিক দুর্যোগ না হলে আলুর ভালো ফলনের আশা কৃষকদের। ব্যুরো রিপোর্ট, ATN বাংলা। এবারে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স আন্তর্জাতিক সংবাদ। বাণিজ্যিক ক্ষেত্রে ধর্মীয় প্রতীক ব্যবহার নিষিদ্ধ করল সৌদি আরব। এছাড়া বাণিজ্যিক বিষয়ে যে কোনো দেশের চিহ্ন ও লোগো এবং ধর্মীয় ও পবিত্র জিনিসের প্রতীক ব্যবহারও নিষিদ্ধ করেছে দেশটি। এই নির্দেশনা অমান্যকারীদের সৌদির আইন অনুযায়ী ব্যবস্থা নেয়ারও হুঁশিয়ারি দেওয়া হয়। মধ্যপ্রাচ্য ভিত্তিক সংবাদ মাধ্যম গালফ নিউজ থেকে জানা যায়, সৌদির রাজধানী রিয়াদে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানের মঞ্চে কাবার মতো দেখতে একটি জিনিস প্রদর্শন করা হয়। ওই মঞ্চে শিল্পীরা নাচ গান করছিলেন। এরকম একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হলে তীব্র সমালোচনা শুরু হয়। এরপরই সৌদির পক্ষ থেকে এমন নির্দেশনা এলো। দেশটির বাণিজ্য মন্ত্রী ডক্টর মাজেদ আল কাসাবি বলেছেন, এসব প্রতীকের পবিত্রতা রক্ষায় সৌদির যে প্রতিশ্রুতি রয়েছে তার আলোকেই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পার্টেক্স খেলার খবর। পাল্লেকেলেতে দ্বিতীয় ওয়ানডেতে নিউজিল্যান্ডকে 3 উইকেটে হারিয়ে 1 ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতেছে শ্রীলঙ্কা। টসে হেরে ব্যাটিংয়ে নেমে দলের 9 রানে টিম রবিনসনের উইকেট হারায় কিউইরা। এরপর 98 রানে 4 উইকেট হারিয়ে চাপে পড়ে তারা। তবে পঞ্চম উইকেটে 75 রান যোগ করে সেই চাপ সামাল দেন মার্ক চ্যাপম্যান এবং মিচেল হে। যদিও 76 রান করে চ্যাপম্যানের বিদায়ের পর ধস নামে কিউইদের ব্যাটিং লাইন আপে। তাতে 209 রান তুলতে পারে তারা। জবাবে 93 রানে 5 উইকেট হারিয়ে বিপদে পড়ে লঙ্কানরাও। তবে কুশল ম্যান্ডিসের অপরাজিত 74 রানে 24 বল হাতে রেখেই জয় নিশ্চিত করে শ্রীলঙ্কা। উয়েফা নেশনস লিগে ইতালিকে 3-1 গোলে হারিয়েছে ফ্রান্স।
সান সিরোতে 2 মিনিটে আদ্রিয়ান রাবিওটের গোলে এগিয়ে যায় দুইবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। এরপর খেলায় ফিরতে মরিয়া ইতালি বল দখলে এগিয়ে থাকলেও ফ্রান্সের রক্ষণ ভাঙতে পারেনি। উল্টো গুগলিয়েমোর ভিকারিয়ার আত্মঘাতী গোলে 33 মিনিটের মধ্যে 2-0 পিছিয়ে পড়ে তারা। যদিও এর 2 মিনিট পর আন্দ্রিয়া ক্যাম্বিয়াসিও ব্যবধান কমান। তবে রাবিওটের দ্বিতীয় গোলে 65 মিনিটে জয় নিশ্চিত করে ফ্রান্স। আরেক ম্যাচে বেলজিয়ামকে 1-0 গোলে হারিয়ে চমক দেখিয়েছে ইসরায়েল। শেষ করার আগে সংবাদ শিরোনাম আরেকবার। নির্বাচনের ট্রেন যাত্রা শুরু করেছে, আর থামবে না। জাতির উদ্দেশ্যে ভাষণে প্রধান উপদেষ্টা, বিচার হবে জুলাই আগস্ট হত্যার। এবং আয়কর রিটার্ন দাখিলের সময় আরও 1 মাস বাড়ালো এনবিআর। খেলাপি ঋণ বেড়ে 2,85,000 কোটি টাকার রেকর্ড। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN Bangla News। ধন্যবাদ সবাইকে।